নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। একগাদা দাম দিয়ে প্যাকেটের গাজক না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু গাজক। আর এই গাজক বা তিলকুট বানাবার জন্য আজ আমি ব্যবহার করছি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে তিল, মানে উঁচু উঁচু 1 কাপ তিল আমি ব্যবহার করেছি। কড়াইতে তিলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মিনিট 4 সময় ধরে আমি তিলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তিল ভাজার সময় দেখবেন খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়, আর তিল ভাজলেই ধীরে ধীরে ফুলতে শুরু করে। এর আগে আমি আপনাদের সাথে তিলের নাড়ু বা তিলের খাজার রেসিপি শেয়ার করেছিলাম। আজ শেয়ার করছি তিলের গাজক বা তিলকুটের রেসিপি। এই শীতকালে কিন্তু তিলকুট প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। তিলটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। কড়াইতে যে গরম হিটটা রয়েছে সেই হিটে আমি কিছুক্ষণ আবারও একটু নেড়ে চেড়ে তারপরে থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। তিলটা ঠান্ডা হতে হতে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু 1 কাপ আখের গুড়। অনেকেই হয়তো জানতে চাইবেন যে আখের গুড়ের বদলে খেজুরের গুড় কি ব্যবহার করা যায়, তবে আমি বলবো আখের গুড় দিয়েই কিন্তু গাজক বা তিলকুট তৈরি হয়। খেজুরের গুড় দিয়ে কখনোই গাজক বা তিলকুট তৈরি হয় না। তিলটা ঠান্ডা হয়ে গেলে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু কখনোই গুঁড়ো করবেন না। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে তিলটাকে গুঁড়ো করে নিতে হবে। এখন আমার ভেজে নেওয়া তিলটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে পালস মোডে গ্রাইন্ড করে নেব। একদম মিহি করে কিন্তু গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, সেই রকমভাবেই আমি তিলটা গুঁড়ো করে নেব। আর এর থেকে এই সামান্য একটু ভাজা তিল রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে ব্যবহার করব। জাস্ট এইটুকু রাখলেই হবে, এর থেকে বেশি রাখবার প্রয়োজন নেই। তিলটা আমার গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন গ্রাইন্ড করেছি। একদম মিহি করে কিন্তু গ্রাইন্ড করিনি, একটু দানা দানা ভাব আছে। এইরকমভাবেই আমাদের তিলকুট বা গাজকের জন্য তিলটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তিল গ্রাইন্ড করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা পার্চমেন্ট পেপারের ওপরে অল্প একটু ঘি মাখিয়ে নেব। তিলের নাড়ু বানাতে গেলে কিন্তু আমরা সর্ষের তেল থালায় মাখিয়ে নিই, আবার অনেক সময় ঘিও মাখিয়ে নিই। তবে আজকে আর সর্ষের তেলের ব্যবহার করছি না, আজকে ব্রাশের সাহায্যে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যাদের কাছে পার্চমেন্ট পেপার নেই তারা কিন্তু থালাতে এই কাজটা করতে পারেন। থালার মধ্যে খুব ভালো করে ঘি মাখিয়ে নেবেন। পার্চমেন্ট পেপারের মধ্যে ঘি মাখিয়ে নেওয়ার পর এবারে কড়াইতে 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে গুড়টাকে মেল্ট হতে দেব। চিনি দিলে আঁশটা খুব তাড়াতাড়ি যেহেতু উঠে আসে, সেই জন্য আমি এই কারণেই একটু চিনির ব্যবহার করলাম। আপনাদের যদি চিনি দিতে ইচ্ছে না হয় আপনারা চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। একটু চিনি দিলে গাজক বা তিলকুটগুলো দেখতে একেবারে দোকানের মতন হয়, মনেই হবে না যে এগুলো বাড়িতে বানানো। আপনারা এরকমভাবে একবার অন্তত বানিয়ে দেখবেন, দোকানের থেকে অনেক গুণ ভালো গাজক বা তিলকুট আপনারা খেতে পারবেন। গুড়টা আমার খুব ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এর আগে আমি যে চিড়ের মোয়া, তিলের নাড়ু বা মুড়ির মোয়ার রেসিপি শেয়ার করেছিলাম তাতে বারবারই বলেছি যে গুড় থেকে কিন্তু আঁশ উঠতে হবে। এখানেও ওই একই কথা বলবো, কিন্তু গাজক বানানোর ক্ষেত্রে আঁশ ওঠার আগে পর্যন্ত আমাদের নাড়াচাড়া করতে হবে। আঁশ উঠে গেলে আবার কি হবে, একটু বেশি চিটচিটে হয়ে যাবে। সেই জন্য আঁশ যাতে না ওঠে ঠিক সেই রকমভাবে আমাদের গুড়টাকে জাল দিয়ে নিতে হবে। আর গুড় আমাদের ঠিকঠাক জাল দিয়ে নেওয়া হয়েছে কি না সেটা দেখবার একটা উপায় আছে। একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিলাম, সেই জলের মধ্যে একটু জাল দিয়ে নেওয়া গুড় দিয়ে আঙুলে করে গুড়টাকে তুলে নিচ্ছি। আঙুলে করে গুড়টা তুলে নেওয়ার পর সেই গুড়টা 2 হাতে এইভাবে টানলেই দেখবেন
তারের মতন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তখনই বুঝবেন গাজক বা তিলকুটের জন্য গুড় ভালো মতন জাল দিয়ে নেওয়া হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন আমি দুটো হাত দিয়ে টানলাম আর লম্বালম্বি স্ট্রেচ হয়ে গেল। গুড়টা আমাদের খুব ভালোভাবে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবারে ভাজা তিলের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কাজটা করবেন না। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে যদি কাজটা করেন তাহলে আবার গুড় বেশি পাক হয়ে যাবে আর গাজক শক্ত হয়ে যাবে। গুড় আর তিল গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড় আর তিল গুঁড়োটা মেশানো হয়ে যাওয়ার পর এবারে যে পার্চমেন্ট পেপারের ওপরে আমরা ঘিটা মাখিয়ে রেখেছিলাম তার উপরে ঢেলে দেব। এই কাজটা আপনারা থালার ওপরেও অবশ্যই করতে পারেন। তিল আর গুড়ের মিশ্রণটা পার্চমেন্ট পেপারের ওপরে ঢেলে নেওয়ার পর স্প্যাটুলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য হাত একেবারেই ব্যবহার করা যাবে না, স্প্যাটুলাতেই এই কাজটা করতে হবে। চারিদিক থেকে উল্টে পাল্টে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মেশালে একটা সুন্দর লেয়ার তৈরি হবে। কিছুক্ষণ মেশাতে মেশাতে দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে আর ঠান্ডা হয়ে গেলে আপনারা অবশ্যই হাতের ব্যবহার করতেই পারেন। তবে আমি বলবো হাতের ব্যবহার না করে স্প্যাটুলা দিয়ে এই কাজটা করবার চেষ্টা করবেন। দেখুন আমি এদিক ওদিক করে ওলট পালট করে মিশিয়ে একটু ঠান্ডাও করে নিচ্ছি আর সাথে সাথে লেয়ারটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তবে খুব বেশি ঠান্ডা কিন্তু করবেন না, ঠান্ডা হয়ে গেলে আবার তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যায়। যখন ভালোভাবে এরকম মণ্ড তৈরি করে নেওয়া হয়ে গেছে, মানে বেশ কিছুটা হাত সওয়া ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে আমাদের রোলিং পিন বা বেলনির গায়ে ঘি মাখিয়ে নিয়ে জোরে জোরে এভাবে বাড়ি দিতে হবে। তাহলে কি হবে, ফ্ল্যাট হয়ে যাবে। প্রথমেই তো বেলে নেওয়া পসিবল নয়, তাই এইভাবে আগে একটু সমান লেয়ার তৈরি করে নিয়ে তারপরে সমান করে বেলে নিতে হবে। প্রথমে রোলিং পিন দিয়ে একটু লেয়ারটাকে সমান করে নিলাম, এরপরে হালকা হাতে চাপ দিয়ে বেলে নেব। আবারও বলছি একদম ঠান্ডা অবস্থায় কিন্তু এই কাজটা করবেন না, মানে ঠান্ডা হয়ে গেলেও তারপর আপনারা রোলিং পিন দিয়ে বা বেলুন দিয়ে মারতে শুরু করলেন তখন কিন্তু তিলকুট বা গাজাকে শেপ দেওয়া যাবে না। হাত সওয়া গরম থাকবে, সেই অবস্থাতেই কিন্তু আপনাদেরকে এই বাকি কাজটা করতে হবে। দেখুন আমি রোলিং পিন দিয়ে বেলে সমান করে নিলাম আর যে এক্সট্রা ড্রাই রোস্ট করে রাখা তিলটা রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে গাজকগুলো আমি কেটে নেব আর ছড়িয়ে দেওয়ার পর আবারও রোলিং পিন দিয়ে একটু বেলে নিলাম যাতে তিলগুলো তিলকুটের গায়ে বা গাজকের গায়ে আটকে যায়। এবারে আমি পিস করে কেটে নিচ্ছি। এখনই কিন্তু কেটে নিতে হবে, এরপরে কাটলে আবার ঠিক মতন শেপ দেওয়া যাবে না, তাই হালকা গরম অবস্থাতেই কেটে নিচ্ছি। আমি আমার নিজের পছন্দ মতন শেপ করে তিলকুটগুলোকে কেটে নিলাম। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজ আর শেপ করে তিলকুটগুলোকে কেটে নেবেন। দেখুন একদম দোকানের মতন দেখতে হয়েছে না এই তিলকুট বা গাজকগুলো। আশা করি আমার আজকের এই তিলকুট বা গাজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা ঝটপট এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন। 100% কিন্তু আপনারা সফল হবেন। দোকান থেকে কেনার একেবারেই কোনো প্রয়োজন নেই। ঘরেই যদি এই সমস্ত জিনিস বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনটা কি। আমরা জানি দোকানে কিন্তু খুব একটা হাইজিন মেনটেন করে সমস্ত কিছু বানানো হয় না। ঘরে আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু বানাই। আমাদের বাচ্চা বড় সকলেই কিন্তু এই ধরনের খাবার খেতে ভারী পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।